দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ হল কেদারনাথ। আর ভারতবর্ষের সমস্ত তীর্থক্ষেত্রগুলির মধ্যে যদি প্রথম সারিতে কোনো তীর্থক্ষেত্রকে রাখতে হয়, কেদারনাথ সেই স্থানটি। এই কেদারনাথ গন্তব্যের প্রত্যেকটি অঙ্গ, প্রত্যেকটি পথের কোণ পৌরাণিক তাৎপর্যে মণ্ডিত। ধর্মীয় এই গন্তব্যস্থানে কখন যাবেন, কি দেখবেন, কিভাবেই বা যাবেন, এই সকল কিছু নিয়ে, এবং তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, রেজিস্ট্রেশন করানো। এই রেজিস্ট্রেশন করানোর পদ্ধতি কি, এই সকল কিছু পুঙ্খানুপুঙ্খভাবে ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরছি আজকের ভিডিওর মাধ্যমে। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। হ্যাঁ, কেদারনাথ যাত্রার জন্য আপনার বেছে নেওয়া সেরা সময়টি কি হবে একটু বলে দিই। ধরুন মে থেকে জুন মাস, এই কটা মাসের জন্য আনন্দদায়ক আবহাওয়া সেখানে, একেবারে পিক মরশুম বলা হয়ে থাকে। বরফ গলছে আর পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, চারিদিক মেঘ মুক্ত। দেখার জন্য কিন্তু সেরা সময়, কেদারনাথ যাত্রার সেরা সময় হলো মে থেকে জুন। জুলাই থেকে সেপ্টেম্বর যদি ভাবেন, তাহলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত, এ সময় এড়িয়ে চলাই ভালো। ভূমিধস, রাস্তা অবরোধ ইত্যাদি থাকে, সুতরাং না যাওয়াই ভালো। অক্টোবর থেকে নভেম্বর, শীতল আর পরিষ্কার আকাশ। যারা ট্রেকিং করতে পছন্দ করেন, তুলনাহীন, এই সময় যেতে পারেন। তবে তীর্থযাত্রীদের জন্য বেশ ভালো সময় এটা। আপনি যদি শীত পছন্দ করেন, তাহলে এই সময় কিন্তু পছন্দ করে নিতেই পারেন, এ সময় পৌঁছে যেতে পারেন। ডিসেম্বর ফেব্রুয়ারি, এ সময় কিন্তু মন্দির বন্ধ থাকে, প্রবল তুষারপাত, মাইনাসের নিচে তাপমাত্রা, স্নো টেকিংয়ের জন্য এই সময় বিখ্যাত। সুতরাং এই সময়ে মন্দির এবং পূজার্চনা একেবারেই ওখানে বন্ধ থাকে। সুতরাং এই সময়ে আপনি যদি ধর্মপ্রাণ মানুষ হন, পূজার্চনা করতে চান, তাহলে অবশ্যই ওখানে না পৌঁছনোই ভালো। আর মার্চ থেকে এপ্রিল গরম, তুষার গলে, অপেক্ষাকৃত মনোরম আবহাওয়া। সব মিলে আপনি মে জুন কিংবা অক্টোবর থেকে নভেম্বর এই সময়টাকে পছন্দ করে নিতে পারেন। এ তো গেল কোন সময় যাবেন সেসবের কথায়। হ্যাঁ, তার সঙ্গে আরেকটু সংযোগ করে রাখি। মে থেকে জুন মাসে যদি যান, এ সময় তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে থাকে। আর সেপ্টেম্বর অক্টোবরে যদি যান, তাহলে 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করে। আপনি কেদারনাথ পৌঁছবেন কেমন করে, সময় তো বলে দিলাম, একটা পছন্দ করে নিন। এবার পৌঁছবেন কেমন করে। আপনি যদি ফ্লাইটে যেতে চান, এয়ারে যেতে চান, তাহলে কেদারনাথের নিকটতম বিমানবন্দর হলো দেরাদুনের জলি গ্র্যান্ট বিমানবন্দর, যা মন্দির থেকে 238 কিলোমিটার কম বেশি দূরত্বে অবস্থিত। পৌঁছানোর জন্য আপনাকে দেরাদুনের একটি ফ্লাইট নিতে হবে, এবং তারপর গৌরীকুণ্ডে পৌঁছানোর জন্য ওখান থেকে ট্যাক্সি ভাড়া। গৌরীকুণ্ড থেকে মন্দিরে পৌঁছানোর জন্য আপনাকে 16 কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিতে হবে। এবার এই ট্যাক্সি ভাড়া কত পড়বে কি সব বলে দেব। ট্রেনে আপনি যদি যেতে চান, তাহলে কেদারনাথের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো ঋষিকেশ, যা মন্দির থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত। কলকাতা থেকে বা অন্য ভারতবর্ষের সমস্ত নামকরা স্টেশনগুলো থেকে, শহরগুলো থেকে এই ঋষিকেশের ট্রেন আপনি পেতে পারেন, অসুবিধার কিছু নেই। একটু খুঁজে নিন, আইআরসিটিসি বুকিং করে নিন সময় মতো। 3 মাস আগে বুকিং করবেন, তা না হলে কিন্তু ট্রেনের প্রচুর চাপ থাকে এই সময়। এবার ঋষিকেশ থেকে সোনপ্রয়াগে যাওয়ার জন্য প্রথম আপনাকে সোনপ্রয়াগে পৌঁছতে হবে ঋষিকেশ স্টেশন থেকে। ঋষিকেশ স্টেশনের কাছাকাছি অসংখ্য হোটেল রয়েছে, রাত্রিযাপন করেই নিতে পারেন। সোনপ্রয়াগে যাওয়ার জন্য আপনাকে ট্যাক্সি ভাড়া তো করতেই হবে, বাসেও যেতে পারেন, দূরত্ব 231 কিলোমিটার। আপনি যদি বাসে যান, তাহলে তাহলে কি করবেন, ট্রেন থেকে নামার পরেই হরিদ্বার বাস স্ট্যান্ডে গিয়ে অবশ্যই টিকিট কেটে নেবেন আগের দিনই। জনপিছু কম বেশি 500 টাকার কাছাকাছি পড়বে। বাসগুলো বেশ কমফোর্টেবল বাস। তবে হ্যাঁ, আমি বলবো, যদি আপনারা দলে 4-5 জন হন, তাহলে অবশ্যই কিন্তু একটা গাড়ি রিজার্ভ করে নিন। কেন জানেন তো? কারণ রাস্তায় যাওয়ার পথে অসংখ্য আকর্ষণীয় স্থান রয়েছে। এই ধরুন, ভাগীরথী আর অলকানন্দার মিলন স্থান দেবপ্রয়াগ, অলকানন্দা ও মন্দাকিনীর মিলন স্থান রুদ্রপ্রয়াগ। দাঁড়াতে ইচ্ছে করবে না বলুন তো? বাস তো আপনাকে টেনে নিয়ে চলে যাবে। কিন্তু আপনি যদি গাড়িতে যান, তাহলে অবশ্যই এই দৃশ্যগুলো মিস করবেন না একেবারে। গাড়ি ভাড়ার কথা বলি। হ্যাঁ, 4 দিনে, মানে ওখান থেকে, অর্থাৎ ঋষিকেশ থেকে আপনি গাড়ি ভাড়া করলেন, 4টে দিনের জন্য যদি বুকিং করেন, তাহলে 16 থেকে 18,000 টাকা পড়তে পারে। তবে আপনি স্টেশনে গিয়ে একটু খোঁজ নিয়ে বুকিংটি করতে পারেন, বার্গেনিং করবেন অবশ্যই, তা না হলে একটু অ্যাবসার্ড তো বলবেই। গাড়ি বুকিংয়ের জন্য কিছু কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ, ডিসপ্লেতে দিয়ে দিলাম।
এদের সঙ্গে কথা বলতে পারেন, তবে আমি বলবো ওই যে ওখানে গিয়ে বুকিং করুন। সোনপ্রয়াগে পৌঁছে একদম পৌঁছানোর পরেই ওখানে দেখবেন ছোট ছোট গাড়ির লাইন রয়েছে। 30 টাকার বিনিময়ে আপনাকে কিন্তু গৌরীকুণ্ডে পৌঁছে দেবে এবং সেখানে গিয়ে আপনি ঘর নিয়ে থাকুন। আপনি কখনোই সোনপ্রয়াগে থাকবেন না, আমি বলবো গৌরীকুণ্ডে গিয়ে থাকুন, কারণ গৌরীকুণ্ড থেকেই তো আপনার কেদারনাথে পৌঁছানোর হাঁটা পথ স্টার্ট হবে, সুতরাং ওখানে থাকাই ভালো। আর গৌরীকুণ্ডে অসংখ্য গেস্ট হাউস আর লজ রয়েছে। জন পিছু ভাড়া 500 থেকে 2000 টাকা, জন পিছু ভাড়া কিন্তু 500 টাকা থেকে 2000 টাকা। 500 টাকা মানে খুব খারাপ ঘর আপনাকে দেবে না, যথেষ্ট ভালো ঘর দেবে। লাগেজগুলো সেখানেই রেখে নিতে পারেন এবং তারপরে গৌরীকুণ্ড থেকে মন্দিরে পৌঁছানোর জন্য 16 কিলোমিটার পথ হেঁটে পাড়ি তো আপনাকে দিতেই হবে। তবে এক্ষেত্রে বলি, যদি আপনি হেঁটে পাড়ি দিতে না চান তাহলে হেলিকপ্টারে যেতে হবে। হেলিকপ্টারে যেতে গেলে তাহলে আপনাকে সোনপ্রয়াগে গাড়ি না নিয়ে, সোনপ্রয়াগ পর্যন্ত গাড়ি না নিয়ে আপনাকে ফাটা বলে একটি জায়গা আছে বা গুপ্তকাশী, এখানে চলে যেতে হবে। ওখান থেকে হেলিকপ্টারে 10 থেকে 15 মিনিটের পথ চার্জ নেবে 6000 থেকে 8000 টাকা যাওয়া আসা মিলিয়ে। আমি ডিসপ্লেতে ওয়েবসাইট নাম্বারটা দিয়ে দিলাম, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশানেও ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেওয়া আছে, আপনার ওখান থেকে কিন্তু হেলিকপ্টার বুক করে নিতে পারেন। হ্যাঁ, ডেসক্রিপশানে সমস্ত কিছুই দেওয়া থাকবে, অসুবিধার কিছু নেই, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। তবে একটা কথা বলবো, যদি এখনও সাবস্ক্রাইব করানো হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিন না, পরের ভিডিও আপনার কাছে অনেক আগে পৌঁছে যাবে। যাই হোক, এ তো গেল হেলিকপ্টারের কথা। টাট্টুতে যদি যেতে চান বা খচ্চরের পিঠে করে যদি যেতে চান তাহলে কেমন খরচ পড়তে পারে? টাট্টু কিংবা খচ্চর বুকিংয়ের জন্য আপনি আশেপাশে দেখে নেবেন, সেখানে 2500 থেকে 3500 মানে 3500 টাকার মধ্যে আপনি টাট্টু কিংবা খচ্চর ভাড়া পেয়ে যাবেন। তবে ডুলি বা পালকি এর ব্যবস্থাও আছে, আপনি আপনার প্রয়োজন অনুসারে যেটা পছন্দের সেটা করে নিন। আর যারা হাঁটতে পারেন অবশ্যই হেঁটে যান, কারণ দুদিকের যে অপরিসীম সৌন্দর্য আপনাকে ভুলিয়ে দেবে, তা তো দেখতেই হবে, তা দেখার জন্য হেঁটেই যান, একটু কষ্ট হবে বই কি। এবার কথা হলো, কেদারনাথ তো যাবেন ঠিক করলেন, এ তো বলে দিলাম কেমন কি খরচ খরচা এবং তার সঙ্গে কিসে যাবেন। এবার কথা হলো সেখানে গিয়ে দেখবেনটা কি। কেদারনাথ মন্দির 1000 বছরের পুরনো জ্যোতির্লিঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে পাণ্ডবদের ছোঁয়া রয়েছে, এ তো দেখবেন। গাড়োয়াল হিমালয় পর্বতমালা, পরিষ্কার নীল আকাশ বেষ্টিত মন্দির, মহাভারতের সেই কিংবদন্তি পাণ্ডবদের দ্বারা নির্মিত বলে মনে করা হয়, এ তো আছেই। তার সঙ্গে কি আছে? আছে সোনপ্রয়াগ, সমুদ্রপৃষ্ঠ থেকে 1820 মিটার উচ্চতায় অবস্থিত তুষারাবৃত একটা স্থানে সোনপ্রয়াগ অবস্থিত। পৌরাণিক কাহিনী অনুসারে এখানেই কিন্তু মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল, সেই বিবাহ স্থল এখানে অবস্থিত, দেখতে ভুলবেন না। আছে গৌরীকুণ্ড, ভারতবর্ষের উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে অবস্থিত এই গৌরীকুণ্ড, যা সহধর্মিণী মহাদেবের পার্বতীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে এবং এখানে অবস্থান করছে একটি উষ্ণপ্রস্রবণ, সেখানে ডুব দিতে ভুলবেন না। ভক্ত যারা অনুসারী বা ব্যক্তি এবং তীর্থযাত্রী যারা, তারা সবাই কিন্তু পূর্ণ অর্জনের জন্য এখানে ডুব দিয়ে থাকেন। শঙ্করাচার্য মন্দির, শঙ্করাচার্য সেই প্রাণপুরুষ, নতুন করে হিন্দুত্বকে জাগিয়ে তুলেছিলেন। সেই শঙ্করাচার্যের শেষ বিশ্রাম স্থল হলো এই শঙ্করাচার্যের সমাধি। এই সমাধি স্থানটি দেখতে কিন্তু ভুলবেন না। গান্ধী সরোবরও রয়েছে, দেখে নেবেন। কালীমঠ রয়েছে, পবিত্র তীর্থক্ষেত্র, এবং ভৈরব মন্দির অর্থাৎ ভৈরনাথজি, ভগবান শিবের উগ্র রূপ, যিনি কিনা এই কেদারনাথ মন্দিরের রক্ষাকর্তা। এগুলো দেখতে হবে আপনাকে। চারধামের বিষয়টা পৃথক, এখানে কিন্তু এগুলো দেখে নেবেন। তবে কেদারনাথ যাত্রা করতে গেলে আপনাকে কিন্তু ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করিয়েই নিতে হবে, সেটা বাড়ি বসে করিয়ে নিতে পারেন। ভিড় নিয়ন্ত্রণ আর ভিড়টাকে দূরে সরানোর জন্য আপনি অবশ্যই রেজিস্ট্রেশন করতে ভুলবেন না কিন্তু। এবার এই রেজিস্ট্রেশন কেমন করে করবেন? রেজিস্ট্রেশন ব্যক্তিগত হতে পারে আর গ্রুপ রেজিস্ট্রেশন হতে পারে, আপনি যেটা ভালো বুঝবেন সেটা করে নেবেন, আপনার কজন যাচ্ছেন সেই অনুসারে করবেন। অনলাইন রেজিস্ট্রেশনের পদ্ধতিটি কেমন? অনলাইন রেজিস্ট্রেশনের জন্য একটা অফিসিয়াল ওয়েবসাইট ডেসক্রিপশনে দেওয়া রইল, এখান থেকে করে নিতে পারেন। এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, লগ ইন করতে হবে এবং সেই লগ ইন করবার পর সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কত তারিখে সেখানে যাচ্ছেন, কজন যাচ্ছেন, কবে ফিরছেন ইত্যাদি ইত্যাদি সমস্ত কলামগুলো সেখানে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র, আইডি প্রুফ, ছবি, এগুলো সব আপলোড করতে হবে। মনে রাখবেন, এক্ষেত্রে কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন ফি নেই, কেমন? আর সফল রেজিস্ট্রেশনের পর আপনার মেল আইডিতে কিংবা ফোন নাম্বারে মেসেজ চলে আসবে যে আপনার রেজিস্ট্রেশন পূর্ণ হয়েছে এই কদিনের জন্য।
এবার আপনি যদি অফলাইন রেজিস্ট্রেশন করতে চান তাহলে কিন্তু অবশ্যই কোনো সাইবার ক্যাফেতে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। সেক্ষেত্রেও ফর্ম পূরণ করতে হবে এবং যে প্রসেস বললাম রেজিস্ট্রেশনের জন্য আইডি প্রুফ এগুলো দিতে হবে। বৈধ আইডির জন্য আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি, পাসপোর্ট সাইজের ছবি এবং অবশ্যই ফোন নাম্বার, মেল আইডি এগুলো তো দিতেই হবে। এবার আসি কেদারনাথের অন্য দুই একটা তথ্যে। ১৬ কিলোমিটার দীর্ঘ পথ আপনাকে পাড়ি দিতে হবে সোনপ্রয়াগ থেকে। ৬ থেকে ৮ ঘন্টা সময় লাগবে তো। মন্দিরের উচ্চতা ৩৫০০ মিটারের কাছাকাছি। কেমন? সেখানে পৌঁছতে হবে। সুতরাং শারীরিকভাবে আপনাকে ফিট থাকতে হবে। তাই বেশ কিছুদিন আগে থেকে হালকা এক্সারসাইজ করতে শুরু করুন। কারণ শরীরটাকে মানিয়ে নিতে হবে তো ওখানে গিয়ে। বাসস্থান কোথায় থাকবেন? কেদারনাথে অসংখ্য গেস্ট হাউস রয়েছে। এখানে জনপিছু ভাড়া কিন্তু ১৩০০ থেকে ৩৫০০ টাকার কাছাকাছি। জনপিছু মানে প্রত্যেক দিনে একজনের ভাড়া ১৩০০ টাকা থেকে ৩৫০০ টাকার কাছাকাছি। একটু কম ১৩০০ থেকে আছে কিছু কিছু। আমি কিছু কিছু ফোন নাম্বার ডেসক্রিপশনে দিলাম এবং ডিসপ্লেতেও দিয়ে দিয়েছি। একটু লক্ষ্য করুন, দেখে নিন। এখানে একটু কথা বলে নিতে পারেন। আর একটা কথা বলি, জিএমভিএন, এই জিএমভিএন এর ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু বুকিং করে নিতে পারেন। অনলাইন বুকিং এখানে কিন্তু অ্যাভেলেবেল। যাওয়ার পথে কিন্তু যথেষ্ট ছোট ছোট দোকান এবং রেস্তোরাঁ রয়েছে। তবে হ্যাঁ, এই দোকান রেস্তোরাঁগুলোতে খাবারের খরচ কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি কস্টলি। অত উচ্চতায় হবেই তো, তাই না? মোবাইল নেটওয়ার্ক খুব একটা স্ট্রং নয়, খুব উইক। যাই হোক, যোগাযোগ করার জন্য ওইটুকুই যথেষ্ট। এবার আপনি কেদারনাথের যাত্রা পথে পৌঁছলেন। সেখান থেকে যে ৩টে দিন আপনি ঘুরবেন, আমি ধরে নিলাম ৩ দিন ঘুরবেন। এই ৩টে দিন কিভাবে যাচ্ছেন? প্রথম দিন ট্রেক করতে শুরু করলেন, ১৬ কিলোমিটার ট্রেক। খুব ভোরে গৌরীকুণ্ড, সেখান থেকে কেদারনাথের পথে আপনি যাওয়া শুরু করলেন। এই পথটি জলপ্রপাত, নদী, সুন্দর সুন্দর গাছপালা ইত্যাদি দ্বারা একেবারে ভর্তি। কিছুটা অঞ্চল পর্যন্ত গাছপালা, তারপরে শূন্য, মানে গাছপালা নেই, শুধু পাহাড়, নদী, জলপ্রপাত ইত্যাদি ইত্যাদি। পথের ধারে অসংখ্য বিশ্রাম পয়েন্ট রয়েছে, খাবারের দোকান রয়েছে, সেখানে প্রয়োজন হলে বিশ্রাম নিন। আর সন্ধ্যাবেলায় কেদারনাথের পৌঁছে যান, মহাদেবকে দর্শন করুন। গেস্ট হাউস কিংবা হোটেলে আপনি এন্ট্রি নিয়ে নিন। দর্শনের জন্য কেদারনাথের মন্দিরে অবশ্যই যান এবং সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করুন। দৃশ্য যা নয়নাভিরাম, আপনার মনকে ভুলিয়ে দেবে। অনুভব করুন মাহাত্ম্য। দ্বিতীয় দিন কেদারনাথ ঘুরে দেখুন। কেদারনাথের আশেপাশে সমস্ত অঞ্চল আপনি ভালো করে দেখে কাটান। দর্শনের জন্য কেদারনাথ মন্দিরে যান, সকালের আরতিতে অংশগ্রহণ করুন এবং ভৈরনাথ মন্দির দর্শন করুন, যাকে কিনা কেদারনাথ মন্দিরের রক্ষাকর্তা মনে করা হয়। আর চারিদিকে যে নৈসর্গিক দৃশ্য তা উপভোগ করুন। আর যদি আপনি ধ্যান পছন্দ করেন, একটু ধ্যানে ডুবে যেতে পারেন। কেদারনাথ গেস্ট হাউস আর লজে তারপর ফিরে এসে রাতে থাকুন। কেদারনাথ থেকে গৌরীকুণ্ডে এবার ফিরে আসার দিন, তৃতীয় দিন খুব ভোরে কেদারনাথ থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা করুন। ৫ থেকে ৭ ঘন্টা সময় নিতে পারে, কারণ ডাউন হিল তো। ওঠার সময় বেশি সময় লাগে, নামার সময় অনেকটাই কম সময় লাগে। গৌরীকুণ্ডে পৌঁছে ক্লান্ত শরীর নিয়ে আপনি যখন পৌঁছলেন তখন স্নান করে নিন ঝর্ণার জলে। তারপর আবার গন্তব্যে ফেরার জন্য, অর্থাৎ ঋষিকেশে ফেরার জন্য ট্যাক্সি বা বাস ধরে নিন। যদি সেদিন ইচ্ছে করে থেকে যান, তা না হলে সেদিনই বেরিয়ে পড়তে পারেন। ওম নমঃ শিবায়। ভ্রমণের সমস্ত তথ্য আমি আজকের ভিডিওতে দিয়ে রাখলাম। কেমন লাগলো বলতে ভুলবেন না কিন্তু। অবশ্যই কমেন্ট করুন এবং আরও কিছু জানার থাকলে জেনে নিতে ভুলবেন না। ওম নমঃ শিবায়।